Hello everybody, welcome to the way of solution. Students, কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা ডিয়ার স্টুডেন্টস আমাদের প্রতিনিয়ত পড়তে হয়। তো অনেকের একটা প্রশ্ন থাকে, স্যার বাংলা ভাষায় কারেন্ট অ্যাফেয়ার্স কোথায় পাবো? সবথেকে বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা ভাষায় পেতে হলে অবশ্যই যারা প্রথমবারের জন্য যুক্ত হয়েছো এই পর্বটিতে, তোমরা কিন্তু বাংলা ভাষায় বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে উপস্থিত হয়েছো। ডিয়ার স্টুডেন্টস, আজ 1 এপ্রিল মাসে শুরু করব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে তোমরা জানো নিশ্চয়ই, যারা জানো না তাদেরকে বলে রাখি, কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে কিন্তু আমরা জিকে প্রশ্নোত্তর প্র্যাকটিস করি এই ক্লাসটির মধ্যে। তো অবশ্যই পুরো ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে, লং একটা ক্লাস হবে। সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা প্রতিদিন প্রথমে রাখি, তারপরে জিকে প্রশ্ন উত্তরে যাই। এবং এই পর্বটি তোমরা কোন কোন পরীক্ষার জন্য দেখতে পারো? ডব্লিউবিসিএস, ডব্লিউবিপিএসসির বিভিন্ন ধরনের পরীক্ষা এবং সাথে সাথে ডব্লিউইপি, কেপি সহ রেল, এসএসসির বিভিন্ন পরীক্ষার জন্য এই পর্বটি কিন্তু তোমরা দেখতে পারো। অবভিয়াসলি এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসকে প্রতিদিন লাইক করতে হবে এবং আমাদের সাথে কিন্তু থাকতে হবে, তাহলেই কিন্তু তোমরা এই ক্লাসটি প্রতিদিনই লাইভ পাবে এই চ্যানেলে। অবশ্যই TWS একাডেমি অ্যাপ, আমাদের অ্যাপ যারা ডাউনলোড করুন অবশ্যই ডাউনলোড করে ফেলো। এখানে আমরা পেইড কোর্সের মাধ্যমে তোমাদের প্রিপারেশন দিয়ে থাকি। তো অবশ্যই পেইড কোর্সে ভর্তি হতে চাইলে অবশ্যই TWS একাডেমি বেস্ট ঠিকানা বাংলা ভাষায়। চলো আমরা প্রথম প্রশ্ন দেখি। 2026 সালে মিয়ামি ওপেন পুরুষ সিঙ্গেলস খেতাব কে জয় করেছেন? মিয়ামি ওপেন হচ্ছে একটা টেনিস টুর্নামেন্ট। এই টেনিস টুর্নামেন্ট মায়ামি ওপেনটা ডিয়ার স্টুডেন্টস রিসেন্টলি যিনি জিতেছেন তিনি হলেন জানিক সিনার। জানিক সিনার হচ্ছে ইতালি দেশের একজন টেনিস খেলোয়াড়। তো ইনি রিসেন্টলি এটা জিতেছেন। এই জানিক সিনার গত বছর 2025 সালে দুটি গুরুত্বপূর্ণ গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন। সেই দুটি হচ্ছে উইম্বেলডন ওপেন এবং অস্ট্রেলিয়া ওপেন। এবং এই বছরে তিনি মায়ামি ওপেন জিতেছেন। শুধু মায়ামি ওপেন নয়, সাথে সাথে আরেকটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট জিতেছেন, সেটা তো অবশ্যই আসছি। সিনার উইন্স Miami Open বা Miami Open becomes first man since Federer to complete Sunshine Double। তো ইনি রিসেন্টলি মায়ামি ওপেন জেতার সাথে সাথে হয়ে গেছেন রজার ফেডারারের পরে প্রথম ব্যক্তি যিনি ডিয়ার স্টুডেন্টস সানশাইন ডবলটা জিতেছেন। সানশাইন ডবল কি? যদি কোনো খেলোয়াড় একই ক্যালেন্ডার বর্ষরে বা একই ক্যালেন্ডার বর্ষে পরপর দুটি নির্দিষ্ট টুর্নামেন্ট জেতে, সেই টুর্নামেন্ট দুটো কি? ইন্ডিয়া ওয়েলস ওপেন এবং মায়ামি ওপেন। এই দুটি যদি একসাথে কেউ জেতে, দুটি একই মাসে বা পরপর জেতে, তাহলে এই দুটি একক সিঙ্গেল শিরোপা জয় যদি কেউ করেন তাকে বলা হয়ে থাকে সানশাইন ডবল। তো রিসেন্টলি অবভিয়াসলি সিনার জিতেছেন, সাথে আরও একজন জিতেছেন, সেটা নিয়ে আমরা আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের চর্চা অবশ্যই করব। সো খুব গুরুত্বপূর্ণ এটা, রিসেন্টলি তিনি মায়ামি ওপেনটা জিতেছেন। চলো পরেরটা। 1 এপ্রিল কোন রাজ্যেও তাদের প্রতিষ্ঠা দিবস পালন করে? তো ভারতের প্রতিবেশী মানে আমাদের পশ্চিমবঙ্গেরই প্রতিবেশী একটা রাজ্য আছে যারা রিসেন্টলি তাদের প্রতিষ্ঠা দিবস পালন করেছে, এবং তাদের প্রতিষ্ঠা দিবসটা কবে? সেটি হচ্ছে 1 এপ্রিল। ওড়িশা 1 এপ্রিল, বা ওড়িশা রাজ্য পশ্চিমবঙ্গেরই প্রতিবেশী একটা রাজ্য, তারা 1 এপ্রিল পালন করে থাকে তাদের প্রতিষ্ঠা দিবস। ওড়িশা ডে, এটাকে আমরা উৎকল দিবস নামেও চিনি। তো উৎকল দিবস বা ওড়িশার প্রতিষ্ঠা দিবস ইজ celebrated annually on April 1st to commemorate the formation of Odisha as a separate province of April 1st, 1936। 1936 সালে ওড়িশা একটা সেপারেট স্টেট হিসাবে বা একটা আলাদা প্রদেশ হিসাবে প্রতিষ্ঠা হয়েছিল, আর সেটাকেই স্মরণে রেখে প্রতি বছরে 1 এপ্রিল উৎকল দিবস বা ওড়িশা দিবস পালন করা হয়ে থাকে। ওড়িশা রাজ্য তাহলে কবে স্থাপিত হয়? এই সালটা একটু মাথায় রাখতে হবে, আমাদের ইতিহাসের প্রশ্ন থাকতে পারে। ওড়িশা রাজধানী হচ্ছে ভুবনেশ্বর বর্তমানে। এর বর্তমান মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এবং বর্তমান ওড়িশা রাজ্যের রাজ্যপাল পদে আছেন কম্ভমপতি হরি বাবু। চলো এর পরের প্রশ্ন, 3 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স। 2027 সালের জনগণনার প্রথম পর্যায় কবে থেকে সারা দেশে শুরু হতে চলেছে? জনগণনা 1872 সালে। আমরা দেখব ইতিহাস যদি ঘাটা যায় তাহলে 1872 সালে প্রথম ভারতে জনগণনা শুরু হয়। পরবর্তী সময়ে বড়লাট লর্ড রিপনের সময়ে কি করা হয়? 1881 সাল থেকে নিয়মিত 10 বছর অন্তর জনগণনা হয়।
1881, 1891, হ্যাঁ 1901, 1901, তারপরে হচ্ছে তোমার এইভাবে 2001, 2011 এইভাবে কিন্তু জনগণনা হতে থাকে। কিন্তু 2021 সালে কোভিড-19 এবং বেশ কিছু কারণে এই জনগণনাটা লাস্ট কিন্তু আমাদের হয়নি। লাস্ট জনগণনা হয়েছিল 2011 সালে, তারপরে 2021 হওয়ার কথা ছিল, হয়নি। এবারে 2021 জনগণনা যেটা হবে 16তম জনগণনা, সেটা 2027 কমপ্লিট হবে। সেই 27 জনগণনাকে দুটি পর্যায়ে ভাগ করা হয়েছে। ফার্স্ট হচ্ছে হাউস লিস্টিং, ফার্স্ট ফেজটাকে কি বলা হচ্ছে, সেটি হচ্ছে হাউস লিস্টিং, এবং দ্বিতীয় ফেজে গিয়ে আসল জনগণনাটা হবে। তো প্রথম পর্যায়ে হাউস লিস্টিংটা শুরু হচ্ছে 2026 সালের 1 এপ্রিল থেকে, অর্থাৎ আজকের দিন থেকে এটা কিন্তু শুরু হচ্ছে পুরো দেশ জুড়ে। ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে 16তম জনগণনা। মনে রাখবে 2027 সালে এটা কততম সেন্সাস, 16তম সেন্সাস হতে চলেছে। হ্যাঁ, এর আগে 2011 সালে ছিল 15তম সেন্সাস। ওয়ার্ল্ড লার্জেস্ট সেন্সাস, এটা পুরো বিশ্বের সব থেকে বড় জনগণনা, টু বি কন্ডাক্টেড ইন টু ফেজ। এটা দুটি পর্যায়ে তোমার কন্ডাক্ট হতে চলেছে, এবং এটার প্রথম পর্যায় শুরু হচ্ছে 1 এপ্রিল থেকে। হ্যাঁ, বিগেন ফ্রম 1 এপ্রিল 2026, এবং প্রথম পর্যায়ে কি করা হবে, হাউস লিস্টিং করা হবে। ঠিক আছে, চলো এর পরের প্রশ্ন, 4 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স, খেলাধুলো থেকে। সম্প্রতি অনুষ্ঠিত স্প্যানিশ প্যারা ব্যাডমিন্টন ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, এখানে ভারত থেকে কে স্বর্ণপদক জয় করেছেন? সম্প্রতি অনুষ্ঠিত স্প্যানিশ প্যারা ব্যাডমিন্টন ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে ভারত থেকে স্বর্ণপদক জিতেছেন প্রমোদ ভগত। কিসে? ব্যাডমিন্টনে। প্রমোদ ভগত ক্লিনচেস গোল্ড অ্যান্ড 2 সিলভার মেডেল অ্যাট স্প্যানিশ প্যারা ব্যাডমিন্টন ইন্টারন্যাশনাল 2026 লেভেল 1। তো 2026 সালে স্প্যানিশ প্যারা অলিম্পিকের লেভেল 1-এ এই প্রমোদ ভগত একটা গোল্ড মেডেল এবং সাথে দুটি কিন্তু সিলভার জিতেছেন। গোল্ড কতগুলি? একটা, সিলভার হচ্ছে দুটি, অর্থাৎ 3টে টোটাল তিনি পদক এখানে জিতেছেন। 5 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স, সেই মায়ামি ওপেন, এটার পুরুষ সিঙ্গেলসদের বিভাগে জিতেছেন কে? জানিক সিনার। এবারে বলো 2026 সালের যে মিয়ামি ওপেনটা হলো, সেটাতে মহিলাদের সিঙ্গেলস খেতাব কে জিতেছেন? মহিলাদের সিঙ্গেলস খেতাব। আচ্ছা, এই যে মায়ামি ওপেন, এটা WTA এর মধ্যে পড়ে, আর পুরুষদের যে টুর্নামেন্ট ওটা কিন্তু ATP ট্যুরের মধ্যে পড়ে। তো WTA এর মধ্যে বা WTA যে টেনিস ট্যুর হয়ে থাকে, সেটা মহিলাদের ক্ষেত্রে এটাকে আমরা WTA বলি, আর পুরুষদের ক্ষেত্রে এটাকে ATP ট্যুর বলা হয়। তো এই ATP ট্যুরের WTP অন্তর্গত যেটা বলা হচ্ছে, WTA এর অন্তর্গত মায়ামি ওপেন, সেই মায়ামি ওপেন মহিলাদের সিঙ্গেলস রিসেন্টলি জিতেছেন অ্যারিনা সাবালেঙ্কা। অ্যারিনা সাবালেঙ্কা হচ্ছে বেলারুশ দেশের, বেলারুশ হচ্ছে পূর্ব ইউরোপের একটা দেশ, ঠিক আছে? তো এই বেলারুশ দেশ, তার একজন টেনিস তারকা, বেলারুশিয়ান টেনিস তারকা অ্যারিনা সাবালেঙ্কা এটা জিতেছে। অ্যারিনা সাবালেঙ্কা বিটস হোম ফেভারিট কোকো গফ। তো আমেরিকা একটা খুব উল্লেখযোগ্য টেনিস তারকা কোকো গফ, তিনি হোম ফেভারিট ছিলেন সেখানকার। হ্যাঁ, তাকে তিনি হারিয়েছেন এই মায়ামি ওপেনের ফাইনালে, এবং 2026-এ 2 কমপ্লিট সানশাইন ডবল, ইনিও সানশাইন ডবল কমপ্লিট করেছেন, অর্থাৎ তিনিও দুটি গুরুত্বপূর্ণ ইন্ডিয়া ওয়েলস টুর্নামেন্ট এবং মায়ামি ওপেন জিতেছেন। হ্যাঁ, এবং অন WTA টেনিস ট্যুর, তো মহিলাদের যে WTA টেনিস ট্যুর, সেখানে তিনি এটা জিতেছেন। আর পুরুষদের ওটা যেটাতে জানিক সিনার জিতেছে, ওটাকে আমরা ATP ট্যুরের মধ্যে ফেলবো। ঠিক আছে, চলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি ডিয়ার স্টুডেন্টস রিসেন্টলি তার একটা অনুষ্ঠান, মন কি বাত বলে একটা অনুষ্ঠান, তিনি প্রতি বছরেই প্রতি মাসেই কিন্তু একটা সময়ে মন কি বাত অনুষ্ঠান, মানে মাসের শেষের দিকে তিনি মন কি বাত বলে একটা অনুষ্ঠান সম্প্রচার করে থাকেন। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি নাগাল্যান্ডের কোন ঐতিহ্যবাহী শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের প্রশংসা করেছেন? তো তিনি নাগাল্যান্ডকে প্রশংসিত করেছেন কিসের জন্য? তাদের ঐতিহ্যবাহী শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের জন্য, সেটার নাম হচ্ছে মরুং। ডিয়ার স্টুডেন্টস, PM মোদি হাইলাইটস নাগা কমিউনিটিস মরুং এডুকেশন সিস্টেম। তো তিনি মরুং এডুকেশন সিস্টেমকে প্রশংসিত করেছেন, হাইলাইট করেছেন, এবং প্যারাইসিস বা প্রশংসিত করেছেন ব্লেন্ড অফ ট্রেডিশন অ্যান্ড মডার্ন লার্নিং। এই যে মডার্ন লার্নিং অর্থাৎ আধুনিক শিক্ষার সাথে যে ঐতিহ্যবাহী শিক্ষা, সেটার যে সংমিশ্রণ, সেটাকে তিনি কিন্তু ডিয়ার স্টুডেন্টস প্রশংসিত করেছেন রিসেন্টলি। অলরাইট, চলো এরপরের প্রশ্ন আমাদের 7 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স। কি বলা হচ্ছে? কেন্দ্রীয় সরকার রিসেন্টলি পেট্রোল ডিজেলের উপর শুল্ক
ছাড় দিয়েছে, ঠিক আছে। পেট্রোল ডিজেলের উপরে শুল্ক বা সেন্ট্রাল এক্সাইজ ডিউটি যেটা আছে, আবগারি শুল্ক, সেটা প্রতি লিটারে কত টাকা হ্রাস করেছে? পেট্রোল ডিজেলের উপরে কর শুল্ক দিয়েছে কেন্দ্রীয় সরকার, কতটা? 10 টাকা কিন্তু হ্রাস করেছে প্রতি লিটারে। আমরা বুঝতে পারছি না, কারণ অলরেডি ইন্টারন্যাশনাল মার্কেটে তেলের দাম বেড়ে গেছে। এবারে সরকার 10 টাকা কম করেছে, বাট তেলের দাম সেমই আছে। কেন আছে? বিকজ তেলের দাম অলরেডি বেড়ে গেছে, এখন বাড়ানো হচ্ছে না, বিকজ সরকার এটার এক্সাইজ ডিউটি 10 টাকা কমিয়ে দিয়েছে। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ রিডিউসড excise duty by 10 per liter on both petrol and diesel with immediate effect। তো সম্প্রতিকালে 10 টাকা এটাতে কমানো হয়েছে পেট্রোল ডিজেল দুটোতেই, এবং এটা ডিয়ার স্টুডেন্টস ইমিডিয়েট এফেক্টে এসেছে, অর্থাৎ তৎক্ষণিক লাগু হয়ে গেছে, তৎক্ষণিক এটা চালু হয়েছে বা লাগু হয়েছে। চলো 8 নম্বর প্রশ্ন। সম্প্রতি জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন, যেটাকে এনসিবিসি বলা হয়, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস, এটা কিন্তু একটা সাংবিধানিক সংস্থা, হ্যাঁ, সাংবিধানিক একটি সংস্থা। তো সাংবিধানিক সংস্থা ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস বা জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন এর চেয়ারপারসন হিসাবে যিনি দায়িত্ব গ্রহণ করেছেন তিনি হলেন সাধ্বী নিরঞ্জন জ্যোতি। দেখো, সাধ্বী নিরঞ্জন জ্যোতি হ্যাজ অ্যাজিউমড চার্জ অ্যাজ চেয়ারপারসন ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস। তো তিনি এনসিবিসি রিসেন্টলি চেয়ারম্যান হয়েছেন। আচ্ছা, এই যে এনসিবিসি সম্পর্কে দুটো তিনটে তথ্য জেনে রাখো। ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস, এটা ডিয়ার স্টুডেন্ট ভারতবর্ষে 1993 এ স্থাপিত হয়। 1993 এ স্থাপিত হয়। ক্লিয়ার? চলো এরপর একটা দেখি। আজকের আমাদের 9 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি বিশ্ব তীরন্দাজি সংস্থা তারা প্যারা আর্চার অফ দ্য ইয়ার, মানে যিনি প্যারা তীরন্দাজি হয়ে থাকেন, সেরা তীরন্দাজি, তার জন্য 2025-এর পুরস্কারে ভূষিত করেছেন কাকে? বিশ্ব তীরন্দাজি সংস্থা সম্প্রতি প্যারা আর্চার অফ দ্য ইয়ার 2025-এ সম্মানিত করেছেন শীতল দেবীকে। কে এই শীতল দেবী? ভারতের একজন ইন্ডিয়াস শীতল দেবী হ্যাজ বিন নেমড প্যারা আর্চার অফ দ্য ইয়ার 2025। 2025-এর জন্য প্যারা আর্চার হয়েছেন, কারণ তিনি 2025 সালে প্যারা আর্চারি যে ওয়ার্ল্ড কাপ হয়ে থাকে সেখানে, হ্যাঁ, আর্চারি ওয়ার্ল্ড কাপে তিনি 3টে পদক জিতেছিলেন, যার মধ্যে একটা কিন্তু গোল্ড ছিল, ঠিক আছে। ইনি বিশ্ব চ্যাম্পিয়ন কত সালে? 2025-এ তিনি গোল্ড জিতেছেন। এবং সাথে সাথে জেনে রাখবে, তিনি 2024-এ যে প্যারিস অলিম্পিক, সেই অলিম্পিকে তিনি একটা পদক জিতেছিলেন। কি পদক জানো? 2024-এর প্যারা অলিম্পিকে ভারত 29টা পদক জেতে, তার ভিতরে তিনি একটা ব্রোঞ্জ জিতেছিলেন, একটি ব্রোঞ্জ তিনি জিতেছিলেন প্যারা আর্চারিতে। ক্লিয়ার? তো ওয়ার্ল্ড প্যারা আর্চারিতে তিনি প্যারা আর্চারি অফ দ্য ইয়ার 2025-এর পুরস্কারটা জিতেছেন বা সম্মানটা পেয়েছেন। 2025-26 অর্থবর্ষের এপ্রিল জানুয়ারি মেয়াদে ভারতের মোট রপ্তানি কত বিলিয়ন ডলারে পৌঁছেছে? জানুয়ারি এপ্রিল, ঠিক আছে, এপ্রিল থেকে জানুয়ারির মধ্যে আমাদের ভারত 2025-26-এর যে অর্থবর্ষ, 31 যদি আমরা দেখি মার্চ আমাদের ভারতের অর্থবর্ষ শেষ হয়, এবং আগের অর্থবর্ষে যদি আমরা হিসাব দেখি 2025-26 অর্থবর্ষে এপ্রিল থেকে, মানে গত বছর এপ্রিল, 2025-এর এপ্রিল থেকে 2026-এর জানুয়ারি পর্যন্ত এই যে সময় পিরিয়ড, এর ভিতরে ভারতের মোট রপ্তানি ডিয়ার স্টুডেন্টস 714.73 বিলিয়ন ডলারে পৌঁছেছে। ইন্ডিয়াস টোটাল এক্সপোর্টস রেইজ টু ইউএসডি 740.73 বিলিয়ন ইন ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-26 এপ্রিল টু জানুয়ারি। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবে, এর ভিতরে পণ্য অ্যান্ড পরিষেবা অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিসেস দুটোকেই কিন্তু ইনক্লুড করা হয়েছে, ঠিক আছে। পণ্য প্লাস পরিষেবা দুটোরই রপ্তানির কথা বলা হচ্ছে, শুধু যে পণ্য রপ্তানি তা নয়, পণ্য এবং পরিষেবা দুটো রপ্তানিতেই আমাদের ভারত টোটাল 714.73 বিলিয়ন ডলারে পৌঁছেছে রপ্তানির ক্ষেত্রে। এই ছিল আমাদের আজকের 10টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা নিয়ে আমরা ডিটেলসে চর্চা করলাম। এবারে চলো আমরা কিছু জিকে প্রশ্ন প্র্যাকটিস করি। কথা মতো জিকে প্রশ্ন প্র্যাকটিস হবে। TWS একাডেমি অ্যাপে এই সমস্ত ব্যাচগুলো চলছে, তোমরা চেক আউট করতে পারো। আপার প্রাইমারির ব্যাচ, সেখানে খুবই দ্রুত ক্লাস শুরু হতে চলেছে, এটা একটা প্র্যাকটিস ব্যাচ। এর সাথে তোমরা ফাউন্ডেশন ব্যাচও নিতে পারো, সেটাও আমাদের অ্যাপে কিন্তু আছে। রেল ফাউন্ডেশন ব্যাচ, এনএম
জিএনএম, WEPKP এবং কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচে অনগোয়িং ক্লাস চলছে। তো ইচ অ্যান্ড এভরিবডি যারা এখনো যুক্ত হওনি সকলে যুক্ত হও। আর যারা আর্মি অগ্নিবীরের জন্য প্রিপারেশন নিতে চাও তাদের জন্যও কিন্তু ব্যাচ চলে এসেছে TWS একাডেমিতে। চলো আমরা আজকের প্রথম প্রশ্ন দেখি। আকবরের যে রাজসভা ছিল, আকবরের রাজদরবারে বিখ্যাত আমরা জানি 9 জেমস বা নবরত্ন ছিল। তো সেই আকবরের রাজসভায় যে নবরত্ন ছিল সেই নবরত্নের মধ্যে কে ছিলেন প্রধান উপদেষ্টা এবং কে ছিলেন প্রধান উপদেষ্টা ও বীরবল নামে তিনি পরিচিত ছিলেন। তো আকবরের নবরত্নের ভিতরে বীরবল নামে কে পরিচিত ছিলেন? অ্যাকচুয়ালি বীরবলের প্রকৃত নাম কি? অ্যান্সার হচ্ছে বীরবলের প্রকৃত নাম হচ্ছে ডিয়ার স্টুডেন্টস মহেশ দাস। চলো আকবরের নবরত্ন সম্পর্কে একটু দেখি। আকবরের নবরত্ন এদের ভিতরে কারা কারা ছিল? প্রথমে আসবে যার নাম, তিনি হচ্ছেন আবুল ফজল। আবুল ফজল আকবরের নবরত্নের একজন। তারপরে ছিলেন আবুল ফৈজি বা আবুল ফৈজ, যিনি অনেক বই কিন্তু ফার্সিতে অনুবাদ করেছিলেন। আচ্ছা, তারপরে আসবে মানসিং এর নাম, মানসিংহ। আচ্ছা, তারপরে হচ্ছে তানসেন। তানসেনকে আমরা অন্য নামেও চিনি, তানসেনকে অনেক সময় রামতনু পান্ডেও বলা হয়, তার রিয়েল নেম হচ্ছে রামতনু পান্ডে। ঠিক আছে, তারপরে আকবরের অর্থমন্ত্রী টোডরমল, টোডরমল এবং ডিয়ার স্টুডেন্টস বীরবল। বীরবল কতজন হলো? 3 3 6, এখনো দুজন আছে। একজন হচ্ছে আব্দুর রহিম খান, বিখ্যাত কবি, আব্দুল রহিম খান একজন বিখ্যাত কবি এবং একজন বিখ্যাত তোমার হচ্ছে ব্যক্তি ছিলেন যার নাম হচ্ছে মোল্লা দো পেয়াজা। মোল্লা দো পেয়াজা। এরা ডিয়ার স্টুডেন্টস আকবরের রাজদরবারের কতজন ছিলেন? ও 8 জনের নাম হলো না, এখনো একজন ছিল। আবুল ফৈজি হলো, আজিউদ্দিন ছিলেন। হ্যাঁ, আরেকজন হচ্ছে ফকির, ফকির আজিউদ্দিন। হ্যাঁ, এই ছিল নবরত্ন। ঠিক আছে, আকবরের নবরত্ন এরকম দেখতে ছিল। আবুল ফজল, আবুল ফৈজ এরা দুজনে ভাই ভাই ছিল, দুজনেই লেখক ছিলেন। আচ্ছা, তারপরে মানসিংহ বিখ্যাত সেনাপতি, তানসেন বিখ্যাত সঙ্গীতজ্ঞ, আকবর বিখ্যাত বুদ্ধিমান ব্যক্তি ছিলেন এবং তার প্রধান উপদেষ্টা ছিলেন। সাথে সাথে রাজা মানসিংকে তো বললাম, তিনি সেনাপতি ছিলেন। টোডরমল অর্থমন্ত্রী ছিলেন। বীরবল তিনি ডিয়ার স্টুডেন্টস প্রধান বুদ্ধিমত্তা একজন ব্যক্তি ছিলেন, পরামর্শদাতা বলা যেতে পারে। আব্দুর রহিম খান বিখ্যাত কবি ছিলেন। আচ্ছা, মোল্লাদো পেয়াজা একজন হচ্ছে হাস্যরসিক ব্যক্তি এবং দার্শনিক একজন ব্যক্তি ছিলেন, যিনি তার বুদ্ধিমত্তা দিয়ে কিন্তু আকবরের রাজসভাকে মাতিয়ে রাখতেন এবং আনন্দ প্রদান করতেন। এবং সাথে সাথে একজন ধর্মীয় সুফি ব্যক্তি ছিলেন যার নাম হচ্ছে ফকির আজিউদ্দিন। হ্যাঁ, সুফি ফকির আজিউদ্দিন, এরা ছিল নবরত্ন। চলো এরপরে দেখি। নিচের কোন দেশ বিশ্বের বৃহত্তম ভুট্টা উৎপাদনকারী দেশ? বিশ্বের সব থেকে বেশি ভুট্টা উৎপাদন হয় কোথায়? বিশ্বের বৃহত্তম ভুট্টা উৎপাদনকারী দেশ আমেরিকা যুক্তরাষ্ট্র। এরপরে মহাকাশে ব্যবহৃত বা ব্যবহারের জন্য বিশেষ স্পেস পেন কে আবিষ্কার করেছিলেন? একটা বিশেষ পেন, সাধারণ পেন যদি তুমি মহাকাশে নিয়ে যাও সেটা কিন্তু লেখা হবে না সেটা থেকে। ঠিক আছে, কারণ অ্যাটমসফিয়ারিক, সেখানে প্রেশার নেই ফার্স্ট কথা, তাই তো, তো সেখানে লেখাটা অসম্ভব একটা ব্যাপার। তো এখানে স্পেস পেন যদি আমরা ব্যবহার করতে চাই, স্পেস পেন হচ্ছে একটা খুব আলাদা ধরনের পেন যেটাকে বিশেষ মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয়। তো এখানে স্পেস পেনটা আবিষ্কার করেছিলেন যিনি, তিনি হলেন পল সি ফিশার। পল সি ফিশার। পশ্চিম তীর অঞ্চলটি কোন দুটি দেশের মধ্যবর্তী স্থানে অবস্থিত? পশ্চিম তীর বা এটাকে আমরা বলতে পারি ওয়েস্ট ব্যাংক। কি বলা হচ্ছে? ওয়েস্ট ব্যাংক। ওয়েস্ট ব্যাংকটা এটা ফিলিস্তিনের একটা অংশ। ফিলিস্তিনকে দুটি অংশে ভাগ করা হয়েছে। ফিলিস্তিনের এই অংশটাকে আমরা বলে থাকি গাজা স্ট্রিপ। ঠিক আছে, গাজা স্ট্রিপ বলা হয়। আচ্ছা, আর এই অংশটা হচ্ছে ইসরায়েল, এই অংশটাও ইসরায়েল, এই অংশটাও ইসরায়েল, আর এই লাল অংশ এটাকে বলা হয়ে থাকে ওয়েস্ট ব্যাংক। এই দুটি অংশ হচ্ছে তোমার প্যালেস্টাইনের দখলে, আর বাকি এইগুলো অংশগুলো হচ্ছে ইসরায়েলের দখলে। আচ্ছা, এই দিকে আছে জর্ডান দেশ, এটা হচ্ছে জর্ডান
আর এই অংশটা হচ্ছে ইসরায়েল। তো জর্ডান এবং ইসরায়েলের মাঝখানে আমরা দেখতে পাবো এই পশ্চিম তীর বা যেটাকে বলা হচ্ছে ওয়েস্ট ব্যাংক সেটা অবস্থিত আছে। ভারতের কোন অঞ্চলে তফসিলি উপজাতির বা এসটি জনসংখ্যা শতাংশের হিসাবে সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি এসটি পিপল কোথায় বাস করে? অ্যান্সার হচ্ছে মিজোরামে বাস করে, মিজোরাম। মহাকর্ষীয় ধ্রুবক বা জি এর মান প্রথম কে নির্ণয় করেছিলেন? মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান প্রথম নির্ণয় করেছিলেন হেনরি ক্যাভেন্ডিশ। অপশন বি ইজ রাইট অ্যান্সার। লোকসভায় নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য কে পাঠ করান? একটা লোকসভা যখন শেষ হয়, হ্যাঁ, তখন যখন আরেকটা নতুন লোকসভা তৈরি হয় লোকসভা ভোটের পরে, তখন লোকসভায় আমরা দেখব কি লোকসভার কোনো স্পিকার থাকে না। হ্যাঁ, লোকসভায় কোনো তোমার হচ্ছে যদি বলি লোকসভা যখন গঠন করা হয় নতুন সদস্য যারা থাকে কোনো স্পিকার থাকে না, তো লোকসভার সদস্যদের শপথ বাক্য কে পাঠ করায়? তো এক্ষেত্রে কিন্তু আমরা জেনে রাখবো প্রোটেম স্পিকার যিনি থাকেন তিনি শপথ বাক্যটা পাঠ করেন। এখন প্রোটেম স্পিকারকে দেখো, প্রোটেম স্পিকার হচ্ছে রাষ্ট্রপতি। এই যে প্রোটেম স্পিকার আছে তিনি রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হয়ে থাকেন। স্পিকারকে মনে রাখবে রাষ্ট্রপতি মনোনীত করেন, ঠিক আছে? তো রাষ্ট্রপতি দ্বারা মনোনীত প্রোটেম স্পিকার, অ্যান্ড প্রোটেম স্পিকারই অন্যান্য সদস্যদের কি করেন সাধারণত শপথটা পাঠ করিয়ে থাকেন। আচ্ছা, মানব উন্নয়ন সূচক বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এইচডিআই সূচক, এখানে সূচকের স্বাস্থ্য উপাদান দ্বারা পরিমাপ করা হয় কি? আচ্ছা, স্বাস্থ্য উপাদান বলতে কি পরিমাপ করি? দেখো, এইচডিআই যদি প্রকাশ করতে যাই তিনটে জিনিস আমাদের মাপতে হয়। ফার্স্ট হচ্ছে এখানে পরিমাপ করা হয়ে থাকে স্বাস্থ্য, এখন স্বাস্থ্য পরিমাপ করা হয়। আর পরিমাপ করা হয় শিক্ষা, শিক্ষা এবং আরেকটি হচ্ছে ডিয়ার স্টুডেন্টস স্বাস্থ্য, শিক্ষা এবং আরেকটা হচ্ছে জীবনযাত্রার মান, জীবন যাত্রার মান। এই পুরো তিনটে জিনিসকে গড় বার করে কিন্তু এইচডিআই সূচক বার করা হয়। এখন এখানে স্বাস্থ্য কিভাবে মাপবো? আমরা স্বাস্থ্য মাপবো আয়ু, গড় আয়ু কত মানুষের, ঠিক আছে? আয়ু গড়ে কত, ঠিক আছে? সেটা যদি আমরা পরিমাপ করি তাহলে কিন্তু আমরা বার করতে পারবো মানুষের গড় স্বাস্থ্য কেমন। তো জন্মের সময় প্রত্যাশিত আয়ু, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। আচ্ছা, শিক্ষা কিভাবে পরিমাপ করব? গড়ে কতদিন স্কুলে যাচ্ছে শিশুরা, কতদিন বা কত বছর পর্যন্ত স্কুলে যাচ্ছে, সেটা যদি বার করি তাহলে শিক্ষার মান বার করতে পারবো। জীবনযাত্রার মান মানে হচ্ছে ইনকাম, ঠিক আছে, বা যেটাকে আমরা বলতে আয়। তো মানুষ গড়ে দৈনন্দিন কত টাকা আয় করছে বা মাসিক কত আয় করছে সেটা যদি আমরা বার করি তাহলে জীবনযাত্রার মান বার করতে পারবো। এই হচ্ছে এইচডিআই, এটা পরিমাপ করার তিনটে এই হচ্ছে সূত্র, ঠিক আছে? এরপরে থার্মোমিটারের ভিতর, চলো থার্মোমিটার জ্বর হলে অনেক সময় তোমরা ক্লিনিকে গেছো, ক্লিনিক্যাল থার্মোমিটার থাকে, ঠিক আছে? তো ক্লিনিক্যাল থার্মোমিটার দিয়ে তোমার শরীরের তাপমাত্রা পরিমাপ করা হয়। তো থার্মোমিটার অবভিয়াসলি এটা তাপমাত্রা মাপার যন্ত্র। তো এখানে এই যন্ত্রে একটা ডিয়ার স্টুডেন্টস তরলের ব্যবহার করা হয়। কোন তরল? পারদ, সোডিয়াম, গ্যালিয়াম নাকি লিথিয়াম? পারদের ব্যবহার করা হয়। পারদ আমরা জানি হচ্ছে একটি তরল ধাতুর মধ্যে পড়ে, তাই তো? এটা উষ্ণতা পেলে থার্মোমিটারের যে পারদ স্তম্ভ সেটা উঁচুর দিকে চলে যায় এবং পারদকে ব্যবহার করা হয় এখানে। চলো, এরপরে একটা বাড়ির কাজ দিয়ে রাখবো, হোমওয়ার্ক। প্রতিদিনই আমি তোমাদের হোমওয়ার্ক দেব, তো দিয়ে থাকি অবশ্য। তো নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু কে ছিলেন? কমেন্ট বক্সে অবশ্যই সকলে এটার উত্তর জানাবে। ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের বাণিজ্যিক ও বিপণন শাখার নাম কি? ইসরো যে প্রোডাক্টগুলো তৈরি করে সেগুলোকে পুরো বিশ্বে বাণিজ্য করা, সেগুলো নিয়ে ব্যবসা করা, হ্যাঁ, এবং ইসরোর বিভিন্ন প্রোডাক্ট তৈরি করা, এই পুরো জিনিসটা যারা করে থাকে, হ্যাঁ, ইসরোর বিভিন্ন স্যাটেলাইট, তারপরে ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, এটা করে থাকে কারা? সেটা হচ্ছে অ্যান্ট্রিক্স কর্পোরেশন লিমিটেড, যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি এসিএল, এসিএল, ঠিক আছে? কোন শহরটি যিশু খ্রিস্টের জন্মস্থান হিসাবে পরিচিত?
যিশু খ্রিস্টের জন্মস্থল হিসেবে পরিচিত যে স্থলটি সেটি হচ্ছে বেথলেহেম। বেথলেহেমটি কোথায়? এটা হচ্ছে ফিলিস্তিনে অবস্থিত আছে। ফিলিস্তিনে অবস্থিত আছে বেথলেহেম। চলো, আরটি রাইট টু এডুকেশন আইন অনুযায়ী, এটা আরটি অ্যাক্ট কবে এসেছিল জানো? আরটিটা 2009-এ পাস হয়। 2009-এ পাস হয়। তো 2009 সালে পাস হওয়া এই যে রাইট টু এডুকেশন অ্যাক্ট, আরটি অ্যাক্ট, এটা অনুযায়ী শিক্ষক শিক্ষার্থীর অনুপাত প্রাথমিক স্তর মানে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর জন্য কত হওয়া উচিত? অ্যান্সার হচ্ছে 30 জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক থাকা উচিত। এটা হচ্ছে শিক্ষক শিক্ষার্থীর একটা রেশিও প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে প্রাথমিক স্তরে। অরুণাচল প্রদেশ এ হিমালয় পর্বতশ্রেণী স্থানীয়ভাবে কি নামে পরিচিত? অরুণাচল প্রদেশে যে হিমালয়টা আছে এটা হচ্ছে পূর্ব হিমালয়। পূর্ব হিমালয়, হিমালয়ের অনেক ভাগ আছে। হিমালয়ের একদমই উত্তর দিকের অংশটাকে একদমই পশ্চিম দিকের অংশটাকে আমরা বলছি পশ্চিম হিমালয় বা উচ্চ হিমালয় বলা হয়। হ্যাঁ, পশ্চিম হিমালয় বা এটাকে অনেক সময় উচ্চ হিমালয় বলা হয়। আর একটা হচ্ছে মধ্য হিমালয়। পশ্চিম হিমালয়টা ডিয়ার স্টুডেন্টস অবস্থিত আছে কোথায় জানো? পশ্চিম হিমালয়টা অবস্থিত আছে ডিয়ার স্টুডেন্টস জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড এই রাজ্যগুলোতে। আর মধ্য হিমালয়টা পুরোটা নেপালের মধ্যে পড়ে, নেপালের মধ্যে। আর পূর্ব হিমালয় আমাদের ওয়েস্ট বেঙ্গল, সিকিম, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল, সিকিম এবং ভুটান এবং আরেকটি হচ্ছে কি, আরেকটি হচ্ছে অরুণাচল প্রদেশ। এই অঞ্চলে আমরা দেখব পূর্ব হিমালয়। আর পূর্ব হিমালয়কে অরুণাচল প্রদেশের ডাফলা বলা হয়, ডাফলা। ভারত এবং ভুটানের মধ্যে জলবিদ্যুৎ ক্ষেত্রে সহযোগিতার প্রথম বড় প্রকল্প কোনটি ছিল? বলে ফেলো। সঠিক উত্তর হচ্ছে চুখা জলবিদ্যুৎ প্রকল্প। এটি ভুটানে অবস্থিত আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন্স এটি, ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে কোন সভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন? উপরাষ্ট্রপতি যিনি থাকেন তিনি পদের আধিকারিক বলে বা পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হয়ে থাকেন। নিচের কোনটি বা কোন দেশটি বিমস্টেকের সদস্য নয়? বিমস্টেক যে সংস্থাটি বিমস্টেকের সদস্য দেশ নয় সেটি হচ্ছে পাকিস্তান। দেখো, বিমস্টেকের সদস্য হতে গেলে ফার্স্ট অফ অল তাকে বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চলের কোনো দেশ হতে হবে বা বঙ্গোপসাগরের আশেপাশের কোনো দেশ। কারণ এর ফুল ফর্মই হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। অর্থাৎ বে অফ বেঙ্গলের আশেপাশের অঞ্চলে মাল্টি সেক্টরাল, হ্যাঁ, প্রযুক্তিগত এবং অর্থনৈতিক সহযোগী একটা সংস্থা হচ্ছে এই ডিয়ার স্টুডেন্টস বিমস্টেক। বিমস্টেক এস্টাবলিশ বা প্রতিষ্ঠিত হয়েছিল 1997-এ। হেডকোয়ার্টার ঢাকা, বাংলাদেশে ঢাকাতে অবস্থিত সদর দপ্তর। এবং এর মেম্বার স্টেট হচ্ছে সাতটা সদস্য দেশ আছে, ইনক্লুডিং বাংলাদেশ, ভুটান, হ্যাঁ, তারপরে হচ্ছে ইন্ডিয়া, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা অ্যান্ড থাইল্যান্ড। অনেকে বলবে স্যার নেপাল তো কোনো ভারতের, নেপাল ভুটান এরা তো বঙ্গোপসাগরের তীরে নেই। দেখো, নেপাল ভুটান বাণিজ্যের জন্য কিন্তু বঙ্গোপসাগরটাকে ইউজ করে। তো এই কারণে আমরা দেখব এই অঞ্চলগুলো ভুটান, বাংলাদেশ, হ্যাঁ, বাণিজ্যের জন্য কিভাবে ইউজ করে, কারণ এটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের উপরে তারা নির্ভরশীল। ভারত এবং বাংলাদেশের বন্দরগুলোর সাথে তাদের টাই আপ আছে, এখান থেকে তারা বিদেশে বাণিজ্য করে থাকে। ঠিক আছে, তো সেই ভুটান, নেপাল, বাংলাদেশ যারা বঙ্গোপসাগরটাকে ইউজ করে তাদেরকে নিয়ে গড়ে উঠেছে এই বে অফ বেঙ্গল বা যেটাকে আমরা বিমস্টেক বলছি। ওকে, নেক্সট, কালিদাসের বিখ্যাত নাটক অভিজ্ঞান শকুন্তলাম এর প্রথম ইংরেজি অনুবাদক কে ছিলেন? অভিজ্ঞান শকুন্তলাম হচ্ছে একটা সংস্কৃত নাটক। তো এই সংস্কৃত নাটক অভিজ্ঞান শকুন্তলামটা প্রথম অনুবাদ করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। একনায়কতন্ত্র বা ডিক্টেটরশিপ দর্শনের বিপরীত মেরুর রাজনৈতিক আদর্শ কোনটি? একনায়কতন্ত্র বা ডিক্টেটরশিপের ঠিক উল্টো হচ্ছে ডেমোক্রেসি বা গণতন্ত্র। ঠিক আছে, ডেমোক্রেসি।
তো ডেমোক্রেসি বা গণতন্ত্র, তো আমাদের ভারত যেমন একটা গণতান্ত্রিক দেশ। চলো এরপরে, আর্য বা আরিয়ান শব্দটির আক্ষরিক অর্থ কি? আর্য শব্দের অনেক আক্ষরিক অর্থ আছে, তার মধ্যে একটা খুব উল্লেখযোগ্য আক্ষরিক অর্থ হচ্ছে কি, সেটা হচ্ছে অভিজাত বা উচ্চ বংশ। সংস্কৃতে এটাকে উচ্চ বংশ বলা হয়েছে, হ্যাঁ, বা শ্রেষ্ঠ, অনেক নাম দেওয়া হয়। তো আর্য মানে অভিজাত বা উচ্চ বংশ, ঠিক আছে, আর্য শব্দের অর্থ। এই হচ্ছে আমাদের আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, 1 এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স। নতুন অর্থবর্ষ শুরু হচ্ছে 1 এপ্রিল থেকে, এবং আমরা অবভিয়াসলি ডিয়ার স্টুডেন্টস এরকম কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিনই করতে থাকবো। তো সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমাদেরকে যদি সোশ্যাল মিডিয়াতে ফলো না করে থাকো অবশ্যই কিন্তু ফলো করতে পারো। দিস ইজ আরাবুল রহমান, এতক্ষণ ছিলাম তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং ডোন্ট ফরগেট টু subscribe us and follow us. Bye.